গাড়ির ব্যাক সিটে চুপচাপ বসে আছে তে। যিশোর জন্যই জঙ্কুকের সাথে যেতে হচ্ছে তাকে। জঙ্কুক বাগানের দিক থেকে হেঁটে আসছে এদিকেই। গায়ে সাদা রঙের একটা সাদা ইন করা টি শার্ট বেশ মানিয়েছে তাকে শার্টটায়। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো পিছনে উল্টানো। তে একবার তাকিয়ে দেখলো তাকে, তারপর আবারও চোখ ঘুরিয়ে নিল। জঙ্কুক গাড়ির সামনে এসে দেখে তে পিছনের সিটে বসে আছে। শক্ত পেশি বহুল হাতে পিছনে দরজাটা খুলে ফেলে। গম্ভীর্যের সাথে উচ্চারণ করে, অ্যাম আই ইয়োর ড্রাইভার? তে তার কোলে থাকা পুকিকে দেখতে ব্যস্ত। এদিকে তার কোনো হেলদোল নেই। জঙ্কুককে পুরোপুরি ইগনোর করে সে। পিছনে কেন বসে আছিস? সামনে আয় আগে। তে একইভাবে বসে আছে, কোনো নড়চড় নেই। ওকে ইগনোর করতে দেখে চোয়াল শক্ত হলো জঙ্কুকের। ধারালো চলে শাসকের ন্যায় বাক্য ছুড়ল, সামনে আসতে বলছি না তোকে। তের কোনো উত্তর না দেওয়াতে জঙ্কুক রাগে ড্রাইভিং সিটে এসে বসে। গাড়ি স্টার্ট করার আগে একবার রেয়ার ভিউ মিররে তাকালো। ছোট আয়নাতে ফুটে উঠেছে এক জোড়া নিখুঁত সুন্দর অক্ষিপুট, যে অক্ষিতে ব্যস্ততা। নয়ন জোড়া ঘুরে ফিরে দেখছে তার কোলে বসা প্রাণীটিকে। ওই নিখুঁত চোখগুলোকে তার কাছে ভোরের শিশির ভেজা পুষ্পের ন্যায় দেখাচ্ছে, কেমন সুন্দর, নিখুঁত এবং আকর্ষণীয়। হঠাৎ এমন আকর্ষণীয় ও সুন্দর লাগার কারণ কি? উত্তর তো জঙ্কুকের অজানা। সে যে গাড়িতে উঠে বসেছে এখনো ওই মিররে তাকিয়ে আছে। গাড়ি স্টার্ট করার নাম নেই। অনেকক্ষণ গাড়ি স্টার্ট না হওয়াতে তে চোখ তুলে তাকালো আয়নার দিকেই। টের তাকানো দেখে সাথে সাথে চোখ সরিয়ে নেয় জঙ্কুক। সাথে সাথে গাড়ি স্টার্ট করে। তুরন্ত গতিতে ছুটে চলল সাদা রঙের গাড়িটি। তে বাঁকা চোখে ভুরু আরো খানিকটা বাঁকিয়ে তাকিয়ে রইল আয়নার দিকে। তার মনে হচ্ছে আয়নায় জঙ্কুক তাকে তাকিয়েছিল, কিন্তু আবারও মনে হচ্ছে না, তাকায়নি। এটা হয়তো যে চোখের ভুল। মনে মনে তোনামোনা করতে চলল। তারপর ভুলিয়ে নিল এমন কিছুই হয়নি, শুধু শুধু আজাইরা জিনিস নিয়ে ভাবছে সে। কিছুক্ষণের মধ্যে তারা তেদের বাড়ির সামনে এসে পৌঁছালো। দুবারের দূরত্ব বেশি নয়, তাই খুব বেশি সময় লাগলো না। 30 মিনিটের মাথায় পৌঁছে গেল তারা। একদম গেটের সামনে এসে থেমেছে গাড়িটি। তেদের বাড়ি জঙ্কুকদের বাড়ির মতো অত বড় নেই, ছোটখাটো দোতলা একটা বাড়ি। গাড়ি থামতেই দুজন গাড়ি থেকে বেরিয়ে আসে। জঙ্কুক গেট ডিক্কি থেকে তের ব্যাগগুলো বের করে আনে। তে আর কোনো বাক্য ব্যয় না করে হাঁটা ধরলো ভিতরের দিকে। শাড়ির আঁচলটা কাঁধে পেঁচিয়ে সামনে এনে ধরলো। এক হাতে পুকিকে, অন্য হাতে ব্যাগ। জঙ্কুক তের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ যাবৎ। এখন তার যাওয়ার পথে একইভাবে তাকিয়ে রইল। হাতে চলে গেল ভিতরে। তাদের বাড়িটা অনেকটা পুরনো, তার দাদা নির্মাণ কিন্তু বাড়ি একটা। দেওয়ালের ছালগুলো খসে পড়েছে, কিন্তু ভেতরেরটা এখনো বেশ সুন্দর। বাড়ি বর্তমানে কেউ নেই তে ছাড়া। আয়ু আর যে হোক কাজে বেরিয়েছে। তের কাছে বাড়ির এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে। ভিতরে এসে সোজা চলে গেল নিজের রুমে। উপরতলার পাশাপাশি দুটো রুম। তের কাছে বাড়িটার আজ নতুন লাগছে। বিয়ের আগে কত খালার মাসে থেকেছে, তখন বাড়ি আসলে এরকম লাগেনি। মনে হতো ও বাড়িতে আরো কিছুদিন থাকলে ভালো হতো। আর এখন মনে হচ্ছে কতদিন পর সে এখানে এলো। এই বাড়িটাই দরকার ছিল তার। নিরিবিলি একান্তে সময় কাটাবে এখানে। এই যে এসেছে, ও বাড়ি যাওয়ার নামও নেবে না সে। বিয়ে হলেই বোধহয় বাবার বাড়ি মেয়েদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। নিজের ঘরে ঢুকে আলাদা একটা প্রশান্তি অনুভব করে। চারপাশে চেয়ে চেয়ে দেখছে। রুমের সব কিছু ঠিকঠাক জায়গায় আছে, পরিষ্কার হয়ে আছে সব। তার মা সব কিছু পরিষ্কার করে রেখেছে। তার রুম দেখে বোঝা যাচ্ছে। সব জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখলো আবার। জানালার পাশেই তার পড়ার টেবিল, সেখানে উপন্যাসের বই রাখা অনেকগুলো। সে আবার উপন্যাস পড়তে ভালোবাসে খুব। উপন্যাসের নায়কদের বর্ণনা পড়তো আর জঙ্কুকের সাথে তার মিলাতো। এত প্রেম প্রীতির গল্প পড়ে পড়ে সে নিজেই প্রেমে পড়ে গেছে। সে প্রেম একেবারে মান ইজ্জত খোয়ানো প্রেম। কাঁঠালের আঠার মতো লেগে গেছে একদম। অনেক কাঠখড় পুড়িয়ে সে আঠা চিরতরে মুছতে হবে। আপাতত সেই প্রয়াসে ব্যস্ত সে। যে আঠা তার মান সম্মানে আঘাত করবে, সে আঠা চিরতরে মুছে ফেলার শ্রেয়। তে গিয়ে বসলো তার বিছানায়। কি সুন্দর গোছানো রয়েছে বিছানাটা। মন চাচ্ছে অনেক দিন পর একটু শান্তিতে শুয়ে ঘুমাতে। করলেও তাই। ব্যাগ থেকে কাপড় জামা বের না করে গিয়ে একটু শুয়ে পড়লো। একটু শান্তি চাই তার। মানসিক শান্তির খুব অভাব। বিছানার শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমেরে চলে এসে জাপটে ধরলো তাকে। তলিয়ে গেল ঘুমের রাজ্যে। অনেকদিন ক্লান্ত শরীরটা এই অসময়ে একটু আয়েশ পেয়েই ছেড়ে দিল। তলিয়ে গেল ঘুমের রাজ্যে।
রাত প্রায় 12টা। জঙ্কুক বাড়ি ফিরল মাত্র। যিশোকে আগেই বলে দিয়েছে ফিরতে রাত হবে, সেজন্য ঘুমিয়ে পড়ে। বাড়িতে এখন খুবই অল্প মানুষ, সবাই বোধহয় ঘুমিয়ে গেছে। জঙ্কুকের জন্য দরজা খুলে দিয়েছে রুবি। সে আজ তার নিজের রুমে গেল না, সোজা চলে গেল মিউজিক রুমে। অনেকটা ক্লান্ত লাগছে আজ, মাত্র ফিরল স্টুডিও থেকে, গান বাজনা করেই ফিরেছে, তবুও মিউজিক রুমে চলে গেল। ক্লান্ত পায়ে গিয়ে দাঁড়ালো গিটারের সামনে। মিউজিক রুমটা বানানো হয়েছে একটু আলাদাভাবে। এখানে গান করলেও বাইরের শব্দ যাবে না সহজে। বিভিন্ন বাদ্যযন্ত্র রাখা সেখানে। জানালার পাশে একটা ঢালাই বিছানা, সেখানে বসে বসেই কানের আশার জমানো হয়। মনটা যেন কেমন লাগছে তার, কিন্তু তার তো এমন লাগার কথা না। থেকে তিলে তিলে মারার পরিকল্পনা ছিল তার, কিন্তু মারতে তো পারছে না, উল্টে যেন নিজেই ফেঁসে যাচ্ছে কোনো অদৃশ্য বাণে। কয়েকদিন যাবৎ তীর প্রতি তার মন নরম হচ্ছিল। সে চায় না আবার কারোর প্রতি তার মন নরম হোক বা অনুভূতি আসুক। অজানা অনুভূতি থেকে বাঁচতে কার অতটা খারাপ ব্যবহার করতে হয়েছে তাকে। তবে সে কি নিজেও শান্তিতে আছে? মনে হয় না। এখন তো তে চলে গেছে, এখন তো শান্তিতে থাকার কথা ছিল তার। তবে কেন এত অশান্তি লাগছে? বস করে তপ্ত শ্বাস ছেড়ে গিটারটা হাতে নিল, গিয়ে বসলো জানালার পাশের ছোট্ট বিছানায়। পূর্ণ মনোযোগ দিল গিটারে। কিছুক্ষণ টুংটাং শব্দ করে গান ধরলো একটা। সময় বহমান, অতি মূল্যবান এই সময় কারোর জন্য থেমে থাকে না। তে এই বাড়ি থেকে গেছে আজ 2 দিন। 2 দিনে কোথাও কোনো কিছু থেমে নেই, সব আগের মতোই চলছে ঠিকঠাক। শুধু থেমে যাওয়া জোগাড় হচ্ছে কয়েকটা হৃদয়ের স্পন্দন, কেউ তা আঁচ করতে পারছে না। জঙ্কুক এবার শহর থেকে বেরিয়েছে কোমর একটা টাওয়াল পেঁচিয়ে। শক্ত পেটানো বডি পুরোপুরি দৃশ্যমান। মুক্ত দানার মতো বিন্দু বিন্দু পানি শরীরে চিকচিক করছে। বড় বড় চুলগুলো পানিতে ভিজে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখান থেকে ছোট ছোট শিশির বিন্দুর ন্যায় পানি টপ টপ করে পড়ছে। প্রথমে সে গেল কাবাডের কাছে নিজের জন্য শার্ট বের করার জন্য। কাবাডটা খুলতে মেয়েলি একটা ঘ্রাণ এসে লাগে তার নাকে। খুব চেনা এই ঘ্রাণ। ইদানিং সব জায়গায় এই ঘ্রাণটা পাওয়া যায়। বিছানায় ঘুমাতে গেলে পাওয়া যায়, বালিশে বিছানায় চাদর সবখান থেকে এটা ঘিরে আসে। যেখানে যেখানে মেয়েটা গিয়েছে সেখানে তার নিজের অস্তিত্ব রেখে গেছে। রুমের কোনা কোনা থেকে তার অনুভব করা যায়। এমনকি অনেকক্ষণ পরে যখন রুমে ঢোকে তখন মনে হয় হয়তো তে ভিতরে আছে। তার গায়ে সুগন্ধে মৌ মৌ করছে চারিপাশ। আর এই বিষয়টা জঙ্কুকের কাছে খুবই অসহ্যকর লাগে। প্রতিটা ক্ষণ মাথায় তের কথা ভেসে বেড়ায়। কি যন্ত্রণা! তাকে দূরে ঠেলেও যেন দূরে যেতে পারছে না। জঙ্কুক তপ্ত শ্বাস ফেলে কালো রঙের একটা শার্ট পরে প্যান্ট পরে নিল। সেগুলো পরে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। সেখানে গেলে আবার আরেক জ্বালার ড্রেসিং টেবিল জুড়ে মেয়ের জিনিসপত্র। এতদিন এটা তারই অধীনে ছিল, এখন চলে যাওয়ার পরেও তারই অধীনে আছে। মেয়েটা কি সব কিছু এখানে ফেলে গেছে? ঠোঁট গোল করে শ্বাস ফেললো। তের খেয়াল বাদ দিয়ে নিজের চুলগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিল। এখন ফিটফাট হয়ে যাচ্ছে স্টুডিওতে। সকালের খাওয়ার পাট চুকিয়ে ফেলেছে অনেকক্ষণ। যিশুর একটু সকাল সকাল খেতে লাগে, কারণ টাইম মতো ওষুধ দিতে হয় তাকে। আর জঙ্কুক সকালে তার মায়ের সাথে খেয়েই কোথাও বের হবে। আজ আর একেবারে তৈরি হয়ে নিচে যায়নি, একেবারে নিচ থেকে খেয়ে উপরে এসেছে তৈরি হতে। নিচে বেশিক্ষণ টিকতে পারেনি মায়ের প্রশ্নের জ্বালায়। 2 দিন তো হয়ে গেল, তে কেন এখনো ফিরে আসছে না? জঙ্কুক কেন তাকে বাড়িতে আনছে না? তে 2বার ফোন করেছিল, 2 দিন আর করেনি। এ নিয়ে ভদ্রমহিলার কত প্রশ্ন ছেলের কাছে। জঙ্কুক তাকে একটু বুঝ দিয়ে উপরে চলে এসেছি। এখন মাকে না বলে বের না হলে আবার সে তেকে নিয়ে প্রশ্ন তুলবে, যার কোনো জবাব নেই তার কাছে। তে একা ঘরে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। টেবিলের উপর তার মাথা, পাশে ফোনে বাজছে গান। বাইরে থেকে দমকা হাওয়া এসে চুলে খেলা করছে। হঠাৎ তের মাথায় কারো হাতে স্পর্শ পেল। চোখ দুটো খুলে দেখলো সামনে জেহব মানে তের বাবা বসা। তিনি মেয়ের দিকে করুণ চোখে তাকিয়ে তের টেবিলের শোয়া থেকে মাথা উঠিয়ে বসলো। ফোনে চলা গানটা বন্ধ করে দিল। আব্বু, তুমি অফিসে যাওনি? তিনি মেয়ের পাশে আর একটা চেয়ার টেনে বসলেন। আজ আর আব্বু অফিসে যাবে না, সে তার মেয়ের সাথে বসে আড্ডা দেবে। কিন্তু অফিস? অফিসকে আর ছুটি দিয়েছি, তোর সাথে তো ঠিকঠাক কথা বলতে পারি না, সারাদিন অফিসে কেটে যাই। এখন তো সময় দেওয়া হয়ই না, এখন তো মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিয়েছি। আব্বু, এমন করে কেন বলছো? তুমি আমাদের সর্বোচ্চ সময় দিয়েছো।
এত কাজের মাঝেও ওইটুকু সময় কে বা দেয়? ওই রকম সময় দিতে পারলে তো মেয়ের মনের কথাগুলো জানতে পারতাম। সময় দিতে পারি না বলেই তো মেয়ের মনের খবর রাখতে পারি না। বাবা হিসেবে অসফল বলা চলে। তুমি এমন কেন বলছো? তুমি বাবা হিসেবে বেস্ট। কি বললো তুমি আমার খবর রাখো না? এই যে না বলে তুমি কথা কি বুঝে নিচ্ছ? আমি কি তাহলে ঠিকই বুঝেছি ধরে নেব? তে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো। বাবা কিসের কথা বলছে এত জোর দিয়ে? জঙ্কুক তের সম্পর্ক নিয়ে বলছে কি? তে ঠোঁট ভেজালো জিভে। কিসের কথা বলছো আব্বু? আমাকে একটা কথা সত্যি করে বলবি মা? কি হয়েছে? বলবো, বলো। তাহলে বল, জঙ্কুক তোকে অনেক কষ্ট দেয়? তোদের মাঝে সব ঠিক আছে? দুজন কি বিয়েটা মেনে নিয়েছিস? তুই বল, তোর সাথে খারাপ আচরণ করে ও? যে হোক যেন মেয়ের জন্য উতলা হয়ে পড়ছে। তার মেয়ে যে সুখে নেই তা একটু হলেও আঁচ করতে পেরেছে। তো তাকে শান্ত করতে বলে, এমন কিছু হয়নি আব্বু। জঙ্কুক অনেক ভালো, আমার খেয়াল রাখে। তুমি তো চেনোই তাকে, সবারই কেয়ার করে, আমার করে। অনেক বড় হয়ে গেছিস তাই না? বাবার কাছেও কথা লুকাতে শিখেছিস, কি করে সব সামলাতে হয় তাও শিখে গেছিস। কিন্তু মনে রাখ, আমি তোর বাবা। আমার কাছে আমার মেয়ে কিছুই লুকাতে পারবে না। তে খুব চেষ্টা করলো নিজেকে সংযত রাখতে, কিন্তু পারলো না। বাবার কাছে আদেও কি কিছু লুকানো যায়? যে বাবা কিছু না বললে মেয়ের মনের অবস্থা টের পায়, সে বাবার কাছে মেয়েরা কী বা লুকাবে? এতদিন পর তার বাবা এত আদর এত ভালোবাসা দিয়ে জিজ্ঞেস করলো, সে নিজেকে আটকাতে পারে না। বাবার বুকে মাথা ঠেকিয়ে কান্না করে ফেলে মেয়েটা। যে হোক তার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি জানি তো আমার মেয়ে সুখে নেই। বাবাকে বন্ধু ভাবিস তো? বিশ্বাস আছে তো বাবার উপর? তাহলে বল সব, জঙ্কুকের সাথে তোর সম্পর্কের কি হয়েছে? তে মাথা তুলে বসলো, একটু নিচু করে রাখলো চোখ দুটো, নাক টেনে বলে, ঠিক নেই আব্বু। উনি আমাকে মেনে নিতে পারেনি। আমি থাকবো না ওনার জীবনে, থাকতে চাই না আমি। বলতে বলতে কান্না করে দেয়। যে হোক চোখের জল মুছিয়ে দেয়। ভুলটা আমারই। তোর মায়ের কথা শোনা উচিত হয়নি আমার। তুই যখন বিয়েতে রাজি ছিলি না, আমার উচিত ছিল তোদের বিয়েটা না দেওয়া। যা হওয়ার হয়েছে, আর নয়। আমি আমার মেয়ের কষ্ট দেখতে পারবো না। তুই কাঁদিস না মা, তোদের বিয়ে এখানেই সমাপ্তি টানবো আমি। জঙ্কুকে ডিভোর্স লেটার পাঠাবো খুব শীঘ্রই। তীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কান্না থেমে গেল নিমেষেই। বিস্ময় ভরা দৃষ্টিতে বলে, আব্বু কি বলছো? ঠিক বলছি, যেখানে তোর সুখ নেই সেখানে আমি তোকে রাখবো না। তাতে যা হওয়ার হোক, আমার মেয়ে ভালো কিছু ডিজার্ভ করে। কিন্তু আমি ডিভোর্স চাই না। কেন? তুই এইভাবে নিজের জীবনটাকে কাটাতে চাস? আমি তো কিভাবে দেখতে পারবো না। ডিভোর্স কথাটা শুনে তার বুকটা মোচড় দিয়ে উঠছে। ডিভোর্স শব্দটা একটা বিবাহিত মেয়ের কাছে কি তা হয়তো আজ ভালো করে আঁচ করতে পারলো তে। যতই যাই হোক সে ডিভোর্স চায় না। দরকার পড়লে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু ডিভোর্স নয়। হ্যাঁ, যদি জঙ্কুক নিজে থেকে ডিভোর্স লেটার পাঠায় তাহলে নির্দ্বিধায় সেখানে সাইন করে দেবে তে, কিন্তু নিজে থেকে কখনো এমনটা করবে না। কেন সে বাবাকে বলতে গেল ওসব? এই জন্য এইসব নিয়ে কথা বলতে চায়নি সে। কিন্তু তার যে বাবা, তার কাছে কিছুই লুকানো যায় না। কি করে যেন সব বুঝে ফেলে। এখন তাকে অন্য কিছু বোঝাতে হবে, তাই সে তার বাবাকে বলে, আব্বু বোঝার চেষ্টা করো, বড় আম্মু অসুস্থ। আমি তোর ওই জন্যই বিয়েটা করেছি, তাই না? এই কয়েকদিনে মাথায় সব কিছু শেষ হয়ে গেলে বড় আম্মুর কি হবে একবার ভেবে রাখবে। প্লিজ আব্বু, এরকম কিছু করো না। আমি তো কষ্টে নেই। জঙ্কুক ভাই অনেক ভালো, আমাকে সম্মান দেয়। শুধু বিয়েটা মানতে চাইছে না, এইটুকুই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখো। শুধু সম্মান দিয়ে তো সম্পর্ক টেকানো যায় না, সম্পর্কে ভালোবাসাও প্রয়োজন। সবই হবে আব্বু, একটু সময় দাও আমাদের। মাত্র কয়েকটা দিন হলো বিয়ের, আরো কয়েকটা দিন যাক। কয়েকদিন সময় দিলে কি ঠিক হয়ে যাবে? সম্পর্ক সামলাতে পারবে? তোর গলা শুকিয়ে আসছে, হাত পা কাঁপছে, অস্থির লাগছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। জঙ্কুক তো কখনোই মানবে না, তে সে আশায় বসে নেই। সরে এসেছে মানে ফিরে যাবে না। কিন্তু ফিরে না গেলে তো ডিভোর্স হবে, আজ হোক কাল হোক ডিভোর্স তো হবেই তাদের। এটাই হয়তো তাদের ভবিষ্যৎ। কিন্তু এখন ডিভোর্স হলে বড় আম্মুর কি হবে? এইসবগুলোর মাঝে বেচারি ফেঁসে গেছে। এত তাড়াহুড়ো কিছু করা যাবে না দেখে বলল, পারবে, সব ঠিক হয়ে যাবে। সময় দাও, সময়ের প্রয়োজন আমাদের। যদি না ঠিক হয় আমি নিজ থেকে তোমাকে জানাবো, তখন তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, তাহলে দিলাম সময়। এই সময়ের মধ্যে কিছু ঠিক না হলে আমি আর রাখবো না তোকে ওখানে।
জিহব মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল সেখান থেকে। বিয়ের জন্য ভীষণ আফসোস হয় তার। বেশিক্ষণ বসে থাকতে পারবে না সেখানে। থাকলেই মনে হবে তার মেয়ের দুঃখের জন্য সে নিজে দায়ী। তাই আর কিছু না বলে চলে গেল রুম থেকে। জঙ্কুক স্টুডিওতে পৌঁছে দেখলো সবাই সেখানে আগে থেকেই উপস্থিত। স্টুডিওটা বেশ বড় সড়ো, বিভিন্ন বাদ্যযন্ত্র, মাইক, কিছু ইলেকট্রনিক ডিভাইস, সোফা, টি টেবিল আছে। ইউনোরা সবাই বসে আছে সোফাতে। জঙ্কুক ভিতরে ঢুকতে মিনহো বলে ওঠে, কী রে জঙ্কুক, তুই নাম অনেক পাংচুয়াল, এখন কি হলো, ডিলে হয়ে গেছিস কেন? ও বুঝেছি, এখন তো আমাদের ভাবি আছে, সকাল সকাল ডোজ না দিয়ে আসতে ইচ্ছা করে না, তাই না? জঙ্কুক কিছু বলে না, গিয়ে সোফায় গা এলিয়ে বসলো। মিনহো মিনহো এসব ফালতু কথার উত্তর এমনিতেই সে দেয় না। আজকেও কিছু বলল না, কিন্তু মাঝখান থেকে ইউনা বলে ওঠে, ও এমনিতেই ঢিলে হয়ে গেছে, আজ তোর বউ বাড়িতে নেই, তাহলে এত দেরি কেন হলো? জিজ্ঞেস করো কে। একসাথে সবাই গিয়ে তাকালো জঙ্কুকের দিকে, কিন্তু জঙ্কুকের চোখ চলে গেল ইউনোর উপর। বউ নেই, তাও এত লেট হলো কেন? হুম? জঙ্কুক রোহানের কথার উত্তর দিল না, উল্টে প্রশ্ন করলো ইউনোকে। ভুরু কুচকে সান্ধান গলায় বলে, তুই কি করে জানলি ও বাড়িতে নেই? তো জানবো না? তুই কিছু না বললে কি হবে? তুই আমাকে সব বলে। কি বলেছে? ইউনোকে জানানোর জন্য বলে। তোকে কেন বলবো? ওটা আমাদের মাঝখানকার ব্যাপার। জঙ্কুক দাঁতে দাঁত পিষে উঠল। আমাকেই বলবি, বিকজ সে আমার বউ। তার বিষয়ে সব কিছু জানার অধিকার আছে আমার। ইউনো একটু ভাব নিয়ে বলে, আচ্ছা বলছি, যেহেতু তোর অধিকার আছে জানার, তো কাল রাতে আমাকে ফোন দিয়েছিল, বলল ওর নাকি বাবার বাড়িতে আছে। তারপর আমি একটু কথা বললাম, তুই তো জানিসই আমার সাথে তে সব কিছু শেয়ার করে। এরপর বললো কয়েকদিন পর নাকি ভার্সিটি যেতে হবে অ্যাসাইনমেন্ট জমা দিতে। বললাম তাহলে আমিই দিয়ে আসবো, তোর তো অনেক কাজ থাকে তাই না? জঙ্কুক গম্ভীর হয়ে গেল। ভিতরে ভিতরে প্রচন্ড রাগ হচ্ছে। তাদের দাঁত চেপে হজম করার চেষ্টা চালাচ্ছে। গম্ভীর হয়ে আবার বলল, আমাদের মজার ব্যাপার সব কিছু শেয়ার করে তোকে।